ইউরোপ ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর জন্মভূমি। ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। কূটনৈতিক ব্যর্থতা আর পারস্পরিক অবিশ্বাস থেকে শুরু হয় সে যুদ্ধ। শেষ হয় ১৯১৮ সালের নভেম্বরে। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর অ্যাডলফ হিটলারের জার্মানি আক্রমণ করে বসে পোল্যান্ডে। এরপর ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ৩ সেপ্টেম্বর এবং এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দুই বিশ্বযুদ্ধ পৃথিবীর বুকে মিলিয়ন মিলিয়ন মানুষের হত্যার কারণ। বহু শহর ধ্বংস হয়েছে, যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। এই ইতিহাসই দেখায় ছোট একটি স্ফুলিঙ্গ কেমন করে মহাযুদ্ধে রূপ নিতে পারে। আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে যাচ্ছে ইউরোপ। রাশিয়া বনাম ন্যাটোর সংঘাত কি অনিবার্য হয়ে উঠছে? কল্পনা করুন, ইউরোপের আকাশ জুড়ে যুদ্ধ বিমান ছুটে চলেছে। আলপস থেকে বাল্টিক পর্যন্ত গর্জে উঠছে মিসাইল। এ যেন পুরনো বিশ্বযুদ্ধের দুঃস্বপ্ন ফিরে আসছে। বিশেষজ্ঞরা বলছেন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ইউরোপ আবার বড় এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কিন্তু কেন? কিভাবে প্রস্তুত হচ্ছে মধ্য ইউরোপের দেশগুলো? আমেরিকার ভূমিকা কি হবে? চলুন আলোচনা করা যাক। ন্যাটো বনাম রাশিয়া। আজও ইউরোপের ভেতরে রয়েছে উত্তপ্ত আগুন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সাম্প্রতিক সময়ে ইউরোপের বুকে সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এর মধ্যেই ন্যাটো দিন দিন পূর্ব দিকে বিস্তৃত হচ্ছে। ন্যাটো বলতে বোঝায় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি একটি সামরিক জোট। ৩২ দেশের এই জোটে ইউরোপের ৩০ দেশ ও এর বাইরে কেবল যুক্তরাষ্ট্র ও কানাডা এই জোটের সদস্য। ন্যাটোর নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অভিযোগ, ন্যাটো পূর্ব দিকে বিস্তৃত হতে হতে একেবারে রাশিয়ার দোরগোড়ায় এসে পৌঁছাচ্ছে। এটিকে নিজের অস্তিত্বের জন্য হুমকি মনে করছে রাশিয়া। পাশাপাশি বাল্টিক অঞ্চল, ব্ল্যাক সি, এমনকি আর্কটিকেও চলছে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। প্রতিটি নতুন সামরিক মহড়া, প্রতিটি অস্ত্র মোতায়েন যেন আরও বড় সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। ইউরোপের ভৌগোলিক বাস্তবতা। ইউরোপ এক অদ্ভুত ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আছে। পূর্ব দিকে রাশিয়া, যার রয়েছে বিশ্বের বৃহৎ ভূখণ্ড আর বিশাল প্রাকৃতিক সম্পদ। পশ্চিমে রয়েছে ইউরোপের ন্যাটোভুক্ত ৩০ দেশের অবস্থান। মধ্য ইউরোপ হলো এক ধরনের বাফার জোন, যেখানে সংঘর্ষের আঘাত সবার আগে লাগে। পোল্যান্ড, রোমানিয়া, বাল্টিক রাষ্ট্রগুলো প্রতিদিন আশঙ্কা করছে যুদ্ধ তাদের দোরগোড়ায় এসে দাঁড়াবে। সামরিক শক্তির হিসাব। ইউরোপ এখন পর্যন্ত শান্তি রক্ষার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হলো রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভান্ডার। ন্যাটো জোটের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি, F-35 যুদ্ধ বিমান থেকে শুরু করে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যেই প্রমাণ করেছে ড্রোন, সাইবার আক্রমণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অস্ত্র যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে। এই প্রতিযোগিতা যেন ঠান্ডা যুদ্ধের নতুন সংস্করণ। তবে এবার ঝুঁকি অনেক বেশি, কারণ সরাসরি সংঘর্ষের সম্ভাবনা আগের তুলনায় বেড়ে গেছে। ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছে ইউরোপের দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন ২০২৬ থেকে ২০৩০ এই সময়টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ ইউক্রেন যুদ্ধ যদি তখনও চলতে থাকে, এটি ন্যাটো বনাম রাশিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। ইউরোপের রাজনৈতিক অস্থিরতা, ডানপন্থী শক্তির উত্থান এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির পরিবর্তন, যেমন ট্রাম্প প্রশাসনের প্রত্যাবর্তন, ইউরোপকে আরও একা করে দিতে পারে। আর রাশিয়া যখন বুঝতে পারবে ট্রাম্প ইউরোপকে একা করে দিতে যাচ্ছে, তখনই সর্বশক্তি প্রয়োগ করে বসবে।
ইউরোপীয় শক্তিগুলোর প্রস্তুতি। এ কারণেই ইউরোপের বড় শক্তিগুলো এখন থেকেই যুদ্ধের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফ্রান্স শুধু ইউরোপ নয়, বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র। দেশটির আয়তন প্রায় 5,51,000 বর্গ কিলোমিটার, যা ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় স্থলভাগের দেশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ফ্রান্সের সামরিক বাজেট 2024 সালে প্রায় 59 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই বাজেট ফ্রান্সকে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশে পরিণত করেছে। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, আধুনিক যুদ্ধবিমান রাফালে, উন্নত ফ্রিগেট ও সাবমেরিন আর বৈশ্বিক সামরিক ঘাঁটির উপস্থিতি, সব মিলিয়ে ফ্রান্স শুধু ইউরোপ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি প্রভাবশালী শক্তি। ফ্রান্সের প্রতিরক্ষা নীতি ঐতিহাসিকভাবেই আত্মনির্ভরশীল। দেশটি শুধু ন্যাটোর ওপর নির্ভর করে না, বরং নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে চায়। এর প্রমাণ পাওয়া যায় ড্যাসল্ট এভিয়েশন, নেভাল গ্রুপ, সাফরান বা থেলাসের মতো কোম্পানিতে, যেগুলো শুধু ফ্রান্স নয়, গোটা বিশ্বে যুদ্ধ প্রযুক্তি রপ্তানি করছে। ফলে ফ্রান্স সমর শিল্পে শীর্ষস্থান ধরে রেখেছে। কিন্তু শুধু সামরিক শক্তি নয়, ফ্রান্স এখন যুদ্ধ পরিস্থিতির সামাজিক ও মানবিক দিকেও নজর দিচ্ছে। সম্প্রতি দেশটির সরকার বড় বড় রেল স্টেশন, শপিং মল এবং ব্যস্ত সড়কের পাশে নতুন হাসপাতাল গড়ে তুলছে। এর পেছনে একাধিক কৌশলগত কারণ আছে। প্রথমত, সম্ভাব্য যুদ্ধে শত্রুরা সাধারণত শহরের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। সেক্ষেত্রে দ্রুত আহত নাগরিক ও সেনাদের চিকিৎসা দেওয়ার জন্য নিকটস্থ স্থানে হাসপাতাল থাকা জরুরি। দ্বিতীয়ত, জরুরি পরিস্থিতিতে দ্রুত নাগরিকদের সরিয়ে এনে চিকিৎসা দেওয়া সহজ হয়। তৃতীয়ত, ক্রান্তিকালেও এই হাসপাতালগুলো নগর স্বাস্থ্য সেবার মান উন্নত করবে। সব মিলিয়ে বোঝা যায়, ফ্রান্স ইউরোপের সম্ভাব্য সংঘাতকে সামনে রেখে একদিকে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে মানবিক ও লজিস্টিক কাঠামো শক্তিশালী করছে। ভৌগোলিকভাবে জার্মানির আয়তন প্রায় 3,49,000 বর্গ কিলোমিটার। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থান করার কারণে এটি এক ধরনের বাফার ভূখণ্ড, যেখানে পূর্ব দিকের রাশিয়া ও পশ্চিম দিকের ন্যাটোর প্রভাব মিলিত হয়। ইতিহাসও প্রমাণ করে, ইউরোপে যখনই বড় সংঘাত হয়েছে, তার চাপ সবার আগে এসে পড়েছে জার্মানির ওপর। এবার আসি সামরিক বাজেটে। 2025 সালে জার্মানির প্রতিরক্ষা ব্যয় ছিল প্রায় 86 বিলিয়ন ইউরো, যা তাদের জিডিপির 2.4%। কিন্তু এখানেই থেমে নেই জার্মানির পরিকল্পনা। 2026 সালে এই বাজেট বেড়ে দাঁড়াবে 108 বিলিয়ন ইউরো। যেখানে মূল বাজেটের পাশাপাশি স্পেশাল ফান্ড থেকে উল্লেখযোগ্য অর্থ যোগ হবে। দীর্ঘমেয়াদে লক্ষ্য আরও বড়। 2029 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 3.5% নিয়ে যাওয়া, অর্থাৎ প্রায় 153 বিলিয়ন ইউরোতে উন্নীত করতে চায় জার্মানি। শুধু বাজেটই নয়, এই ব্যয় মেটাতে 500 বিলিয়ন ইউরোর বিশাল তহবিলও গঠন করেছে দেশটি। জার্মানির শক্তি শুধু প্রতিরক্ষা বাজেটেই সীমাবদ্ধ নয়। দেশটির সমর শিল্প ইউরোপের অন্যতম আধুনিক ও সমৃদ্ধ। 2024 সালে জার্মানি 12.8 বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেয়, যার বড় অংশই যায় ইউক্রেনের কাছে। এটি
শুধু অর্থনীতির দিক থেকে নয়, বরং ভূ রাজনৈতিক দিক থেকে দেখলেও বোঝা যায় জার্মানি ইউরোপের নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে অবস্থান করছে। সব মিলিয়ে দেখা যায় ভৌগোলিক অবস্থান, বাজেট বৃদ্ধি আর সমর শিল্পের সক্ষমতা, সব দিক থেকেই জার্মানি ন্যাটো বনাম রাশিয়ার সম্ভাব্য সংঘাতে অন্যতম মুখ্য ভূমিকা নিতে প্রস্তুত হচ্ছে। ইতালি মধ্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে তার সামরিক প্রস্তুতি জোরদার করছে। রাশিয়ার সীমান্তের কাছে আমেরিকার উপস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব ইতালির নিরাপত্তা কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইতালির ২০২৪ সালের সামরিক বাজেট ছিল প্রায় ৩৮ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির জিডিপির প্রায় ১.৬%। এটি ন্যাটোর ২% জিডিপি প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রার নিচে। তবে ইতালি এই ঘাটতি পূরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ২০২৫ সালে ইতালি ইউরোপীয় ইউনিয়নের SAFE সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ প্রকল্পের মাধ্যমে ১৪ বিলিয়ন ইউরো ঋণ গ্রহণ করেছে, যা তার সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হবে। ইতালির সমর শিল্প ইউরোপের অন্যতম শক্তিশালী। দেশটি লিওনার্দো এবং ফিনক্যান্টিয়ারির মতো বৃহৎ প্রতিরক্ষা কোম্পানির অধিকারী, যারা বিমান, নৌযান, রাডার, ড্রোন এবং মহাকাশ প্রযুক্তিতে বিশেষজ্ঞ। লিওনার্দো ২০২৮ সালের মধ্যে ৪০টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে, যার মধ্যে ১৮টি সামরিক এবং ২২টি বেসামরিক হবে। ইতালি একটি বিতর্কিত প্রকল্পের মাধ্যমে তার সামরিক প্রস্তুতি জোরদার করছে। মেসিনা প্রণালীতে বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ নির্মাণ। এই ১৫.৮ বিলিয়ন ডলারের প্রকল্পটি সিসিলি ও মূল ভূখণ্ডের মধ্যে দ্রুত সামরিক ও বেসামরিক পরিবহন নিশ্চিত করবে। সরকারি যুক্তি অনুযায়ী এটি ন্যাটোর ২০৩৫ সালের প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণের জন্য একটি কৌশলগত অবকাঠামো হিসেবে বিবেচিত হবে। ইতালি ভূমধ্যসাগরের কেন্দ্রে অবস্থিত, যা ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল। এই অবস্থান দেশটিকে ন্যাটোর দক্ষিণ ফ্ল্যাঙ্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইতালি তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত হচ্ছে। ইউরোপে ন্যাটোর অন্যতম বড় শক্তি হিসেবে ব্রিটিশ সেনারা পূর্ব ইউরোপে সেনা মোতায়েন বাড়াচ্ছে, বিশেষ করে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলে স্থায়ী ঘাঁটি গড়ে তুলছে। রয়্যাল এয়ারফোর্সও প্রস্তুত করছে এক নতুন যুদ্ধ পরিকল্পনা। ভৌগোলিকভাবে যুক্তরাজ্য ইউরোপের পশ্চিম প্রান্তে অবস্থিত, যার মোট আয়তন প্রায় ২,৪২,০০০ বর্গ কিলোমিটার। পশ্চিমে আটলান্টিক এবং পূর্বে ইউরোপীয় মহাদেশের ন্যাটো দেশগুলো। এই অবস্থান যুক্তরাজ্যকে একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং সম্ভাব্য উত্তেজনার প্রথম লাইন হিসেবে দাঁড় করায়। সামরিক বাজেটের দিক থেকে যুক্তরাজ্য ২০২৭ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২.৫% উন্নীত করার পরিকল্পনা করেছে। এটি আগের তুলনায় অনেক বেশি এবং রাশিয়া ভিত্তিক হুমকির মোকাবিলায় প্রস্তুতির নিদর্শন। এছাড়া ১.৫ বিলিয়ন ইউরো ব্যয়ে ৬টি অলওয়েজ অন অস্ত্র কারখানা স্থাপন করা হচ্ছে, যাতে কোনো সংকটের সময় সরাসরি গোলাবারুদ ও সামরিক সরবরাহ নিশ্চিত করা যায়। যুক্তরাজ্যের সমর শিল্প ইউরোপের অন্যতম শক্তিশালী। ২০২৪ সালে দেশটি প্রায় ১১.২ বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে, যার বড় অংশ ইউক্রেনে পাঠানো হয়েছে। বিমান ও মহাকাশ খাতে রপ্তানি অংশ সর্বাধিক, প্রায় ৬৮%। সরকারের হিসাব অনুযায়ী প্রতিরক্ষা খাত দেশীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, যা কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে ব্যাপক প্রভাব ফেলে।
আন্তর্জাতিক ঐক্যের অংশ হিসেবে যুক্তরাজ্য নরওয়ের সঙ্গে 10 বিলিয়ন ইউরো মূল্যের যুদ্ধ জাহাজ রপ্তানির চুক্তি করেছে। এই টাইপ 26 ফ্রিগেটগুলো ন্যাটোর উত্তর ফ্রাঙ্কে রাশিয়ার সাবমেরিন হুমকি মোকাবিলায় ব্যবহার করা হবে। এটি শুধু অর্থনীতিকেই নয়, ভূ রাজনৈতিক কৌশলকেও শক্তিশালী করছে। যুক্তরাজ্য তার ভূতত্ত্ব, সামরিক বাজেট এবং সমর শিল্পের মাধ্যমে নিজেকে রক্ষা করছে এবং ন্যাটোর শক্তি বজায় রাখতে কেন্দ্রীয় ভূমিকা রাখছে। ভূ রাজনৈতিক চাপ এবং রাশিয়া ভিত্তিক হুমকি মোকাবিলায় দেশটি কৌশলগতভাবে সতর্ক, উচ্চ প্রযুক্তির সমর শিল্পে অবদান রাখছে এবং জরুরি অবস্থা মোকাবিলার জন্য বিভিন্ন প্রস্তুতি চালাচ্ছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। সামরিক শক্তিতে আমেরিকার আশপাশেও নেই কোনো দেশ। তবে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আমেরিকা একটি অক্ষ শক্তি, যে দেশ আবার ন্যাটোর নেতৃত্ব দিচ্ছে। রাশিয়াকে ঘেরার পরিকল্পনা আমেরিকার নতুন নয়। এছাড়া যুক্তরাষ্ট্র আবারও ইউরোপে সামরিক উপস্থিতি জোরদার করছে। নতুন ডিভিশন মোতায়েন করা হচ্ছে জার্মানিতে, আধুনিক যুদ্ধবিমান ঘুরছে আকাশে, ন্যাটোর মহড়াগুলোতে অংশ নিচ্ছে মার্কিন সেনারা। সুতরাং ইউরোপে বড় যুদ্ধ লাগলে আমেরিকা ইউরোপের ন্যাটো দেশগুলোর সাথে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, ইউরোপ আবার কি 20 শতকের মতো অন্ধকার অধ্যায়ের দিকে এগোচ্ছে? অতীত বলে, যখন ভৌগোলিক উত্তেজনা, সামরিক প্রতিযোগিতা আর রাজনৈতিক বিভক্তি একসাথে বেড়ে যায়, তখন যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তাই 2026 থেকে 2030 এই সময়সীমা শুধু একটি সংখ্যা নয়, এটি হয়তো ইউরোপের ভবিষ্যৎ ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই।